হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার ব্লগের প্রথম ভিডিও। আর এই প্রথম ভিডিওটা আমি করতেছি লক্ষ্মীপুর জেলা দালাল বাজার জমিদার বাড়ি নিয়ে। তো এই জমিদার বাড়ি দালাল বাজার খুব কাছেই। আর আমার প্রথম চিন্তা ভাবনা ছিল আমি এই জমিদার বাড়িটা দিয়েই ব্লগের প্রথম ভিডিওটা করব। যে চিন্তা করেছি ঠিক ওই চিন্তা নিয়ে আজ সোমবার রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। বাজারটা ক্রস করে মিনিট দুয়েক হেঁটে সামান্য সামনে গেলেই সোজা পশ্চিম দিকে চিকন একটা রাস্তা যাবে। এটাই জমিদার বাড়ির রাস্তা। আর এই রাস্তা ধরে আপনি যদি প্রথম হেঁটে আসেন তাহলে সবচেয়ে বড় যে প্রাসাদটা থাকবে, এই প্রাসাদটা আমার ধারণা, আমি মনে করি এটাই মনে হয় যে মূল ভবন তাদের। কারণ এখানে অনেকগুলো ভবন আছে। এই ধ্বংসাত্মক ভবনের ভিতরে সবচেয়ে বড় ভবনটার ভিডিও এখন আপনাদের সামনে আমি দিচ্ছি। আর এই জমিদাররা শাসন করত রায়পুর উপজেলা তথা লক্ষ্মীপুর জেলা 4টি উপজেলা নিয়ে, 5টি উপজেলা নিয়ে, তার মধ্যে একটি উপজেলা রায়পুর উপজেলা। আর এই রায়পুর উপজেলায় শাসন করত এই জমিদাররা। কত লোক, লস্কর, উজির, নাজির, পাইক, বরকন্দাজ, দাসী, কত জনবল না জানি ছিল এই বাড়িতে। যখন এই বাড়িটা তার একসময় এই জমিদার বাড়িতে কত হাজার হাজার লোক আসতো। কেউ আসতো তার স্বপ্ন নিয়ে, কেউ আসতো তার চোখের জল নিয়ে, কেউ আসতো খাজনা নিয়ে, কেউ হয়তো এখান থেকে ধান ভ্রমণ করার জন্য বা কাজ কাম করার জন্য এখান থেকে অর্থ নিয়ে যেত। এত বড় একটা জমিদার বাড়িতে কত হাজার লোক না জানে ছিল। আজ কালের পরিক্রমায় এই বাড়িটা দুধু শ্মশান ঘাটের মতো। নেই কোনো জমিদার, নেই কোনো রানী, নেই কোনো পাইক বরকন্দাজ, শুধু বিল্ডিং গুলা পড়ে আছে, তাও ধ্বংস শেষ অবস্থায়। 2 দিনের দুনিয়াতে এসে আমরা কত কিছুই না করি। এই জমিদাররা যখন তাদের শাসনামল ছিল তখন হয়তো এই জমিদার বাড়িতে কত নাচ গান, আলোকসজ্জা, কত কিছুই না ছিল এখানে। এই বাড়িটা কতটা মজবুত ভাবে তৈরি করা দেখুন। আসলে সেই সময়ের প্রত্যেকটা বাড়ি আমি দেখেছি যে এতটা মজবুত ভাবে তৈরি করা। আর এখনকার সময় যে বিল্ডিংগুলো আমরা করে থাকি রড কংক্রিটের উপরে, কিন্তু তখনকার বিল্ডিংগুলোতে আপনি যতটুকু লক্ষ্য করে দেখবেন সম্পূর্ণ ইটের যে ব্রিকের উপরে তৈরি করা। আর এদের কারুকার্য দেখলে আপনি সত্যি প্রশংসা না করে পারবেন না। সম্ভবত এটা বড় কোনো হলরুম হবে, কারণ আজ জমিদাররা কেউ এখানে নেই তাদের কোনো আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী। কোথায় আছে জমিদার, কোথায় আছেন তার আত্মীয় স্বজন, আমরা কেউ জানি না। এখন যেই দৃশ্যটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জমিদার বাড়ির একবার মধ্যখান। যে এখানে 5টি বিল্ডিং আছে, 5টি বিল্ডিং এর সম্পূর্ণ একটা আরেকটার সাথে কানেক্টেড। আর মাঝখানটাতে বিশাল বড় একটা জায়গা নিয়ে খালি জায়গা। তো আমি আমার সাধারণ মস্তিষ্কে যতটুকু ধারণা করতে পারি যে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে যেহেতু এই মাঝখানের এই অংশটা, তাহলে এটা আমি হয়তো উঠোন ধরে নিতে পারি যে জমিদার বাড়ির উঠোন। এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা দেখতেছেন
এই বিল্ডিংটা মূল যে প্রথম বিল্ডিংটা থেকে এই দরজাগুলো হয়তো সরু, এক নাগারে সোজা কতগুলো দরজা দেখুন। প্রত্যেকটার দরজার মুখ একসাথে প্রত্যেকটা দরজার মুখ। তাহলে ধারণা করে নিয়ে যেতে পারি দরজা দিয়ে শেষ মাথায় গেলে আমি দেখতে পাবো পুকুর। হয়তোবা এই দরজাটা পুকুর, এইখান দিয়ে দাসদাসীরা পুকুরে যাতায়াত করতো। এবার দোতলা উঠানোর সিঁড়িটা, আমি দ্বিতীয় যে বিল্ডিংটার কথা বলছিলাম, দ্বিতীয় বিল্ডিংটা সিঁড়ি, এটা তো ঝুঁকিপূর্ণ। আমি ভিডিও করার জন্য এখান পর্যন্ত আসছি, মাঝখান দিয়ে সিঁড়ি নেই, তাই ছাদে যেতে পারিনি। ছাদে গেলে আপনাদের দেখাতে পারতাম, কারণ মাঝখানের কয়েকটা সিঁড়ি এখানে নেই বিদায় আমি ছাদে যাইনি, আমি নিচে নামে যেতে বাধ্য হইতেছি। তো নিচে আসার পরে আপনাদের বাকি যে বিল্ডিংগুলো সেগুলো দেখানোর চিন্তা ভাবনা করতেছি, সেগুলো দেখবেন। কারণ এখানে উপরে যাওয়ার মতো যে সিঁড়ি, ওইটা দিয়ে আমরা যাইতে পারলাম না, আর আমি আবারও সেই উঠোনের মধ্যখানে চলে আসলাম। প্রত্যেকটা বিল্ডিং এর কারুকার্য দেখুন। আজ হয়তো জমিদাররা কেউ এখানে নেই, তবে সরকার মানুষের বিনোদনের জন্য এবং এই সরকারি স্থাপনাগুলো সংরক্ষণ করার জন্য যথাযথ ব্যবস্থা নিলে আমার মনে হয় ভালো হবে। কারণ ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য পৃথিবীর অনেক দেশেই হাজার হাজার টাকা নষ্ট করে। এখানে আমি এর আগে আরো 5-7 বছর আগে যখন গিয়েছিলাম, তখন কিছু লোহার যে উপরে ছাদে ব্যবহার করছিল জমিদাররা, পাটাতানে লোহার, এই যে দেখাচ্ছেন এগুলা অনেকটা মজবুত, এই লোহাগুলো, এগুলো অনেকগুলো দেখছিলাম। এবার যাওয়ার পরে হয়তো একটা বা দুইটা দেখেছি আমি, মনে হয় যে এগুলা যারা নিয়ে যায় অনেকে নিয়ে এগুলা বিক্রি করে নিয়ে গেছেন। কারণ এটা এক একটা লোহা অনেক ওজন হবে, অনেক। বিল্ডিংগুলা যদি আজকাল জমিদাররা থাকতো তাহলে তো জমিদার বাড়িটা এইভাবে এই অবস্থা বা এমন থাকার কথা ছিল না। নিচুপ নিরিবিলি। আমার আরেকটা কথা শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখনকার দিনে যে মিস্ত্রিগুলা ছিল, হয়তো তারা অতটা শিক্ষিত না, কিন্তু তাদের কাজকর্মগুলো দেখুন। বর্তমান যুগের যতই আধুনিক নান্দনিক যাই বলি, এই ডিজাইন কখনো বর্তমান যুগের কোনো মিস্ত্রি কিংবা কোনো ইঞ্জিনিয়ার করতে পারবে না। আমি যেখানে বসে এখন কথা বলতেছি, এটা হইছে তৃতীয় যে বিল্ডিংটা আছে পাশে, তৃতীয় বিল্ডিংটা দোতলা ছাদে, উপরে উঠতে পারেনি কারণ ছাদ নেই, শুধু দেয়ালগুলো দাঁড়িয়ে আছে জমিদার বাড়িতে। আমি আপনাদের এর আগে বলছিলাম যে ডিজাইনগুলো দেখুন, এর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দরভাবে করা। বর্তমান যুগে একটা বিল্ডিং এ মিলে করতে গেলে কত হাজার কোটি টাকা না জানি যায়। তখনকার মিস্ত্রিগুলা এখনকার মিস্ত্রি। এই গেটটা হইছে ভিতরে আরেকটা বাড়ি, এটা আরেকটা গেট। এই গেট দিয়ে প্রবেশ করলে শেষ লাস্ট মাথা আরেকটা বাড়ি পাওয়া যায়, পুকুর ঘাটের একটু আগে দিই। এটাতে কয়েকটা রুম আছে। তবে বাড়িগুলোর একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, প্রত্যেকটা বাড়ির নিচের অংশেতে এমন এমন ফাঁকা জায়গা আছে যেগুলোতে মনে হয় যে কোনো ড্রেন
বা কিছু রাখতে পারবে, বা এরকম কিছু কিছু প্রত্যেকটা জায়গাতে আছে। কি কারণে বাড়ির নিচে দিয়ে এভাবে মানে গর্ত করে রাখছে জমিদাররা, তা শুধু তারা নিজেরাই জানে, যেহেতু আজ কেউ নাই। এই জমিদার বাড়িতে আজ হাজারো মানুষ আসে দেখার জন্য। তখনও হয়তো এরকম হাজারো মানুষ আসতো, তাদের কাছারি বাড়িতে থাকতো, বৈঠকখানাতে থাকতো। এই গাটলাটা লাস্ট যে বিল্ডিংটা আমি বললাম, যে শেষ মাথার যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটার পরে ছোট্ট একটা পুকুর ঘাটে, এই পুকুরটা ছোট্ট একটা পুকুর, অল্প কতটুক জমিনের উপর ছোট্ট একটা পুকুরের এই গাটলাটা দেওয়া, যে শেষ মাথা, একবার লাস্ট মাথা বাড়ি, শেষ মাথা এটা। পুকুর ঘাটটা থেকে আসার পরে হাতের ডান পাশে আরেকটা বিল্ডিং পাওয়া যায়। মোটামুটি অন্যান্য বিল্ডিংগুলোর চেয়ে এই বিল্ডিংটা একটু এখনো শক্তপোক্ত আছে বোঝা যায়। তারপরেও দেওয়ালে বিভিন্ন জায়গাতে লেখা আছে প্রবেশ নিষেধ, কারণ এই বিল্ডিংটারই ছাদ এখনো পাকাপোক্ত আছে। তবে অন্যান্য বিল্ডিংগুলোর তুলনায় এই বিল্ডিংটা অনেকটাই ছোট। আর এই বিল্ডিংটার ভিতরে এত দুনিয়ার আবর্জনা, কি বলবো, মানুষের পায়খানা, প্রস্রাব, বিভিন্ন নোংরা ছড়ায় ছিটায় বিল্ডিংটার ভিতর রয়েছে। যদিও এই বিল্ডিংটাই এখন পর্যন্ত জমিদার বাড়ি, দালাল বাজার জমিদার বাড়িতে আমার দেখা মতে একটু শক্তপোক্ত বিল্ডিংটা আছে। তবে সবচেয়ে বাজেভাবে এই বিল্ডিংটা ব্যবহৃত হচ্ছে। মানুষ অনেকে এখানে বসে, মনে হয় আমি কয়েকটা নেশাদ্রব্যের পাইছিলাম পাশে, কিন্তু অপোজিটে থানা, বিল্ডিং এর অপোজিটে থানা। তো এই বিল্ডিংটাতে সম্ভবত কোনো একটা মানুষ ওখানে থাকে, যার আমি দেখছিলাম, হয়তো কোনো পাগল টাগল কেউ থাকতে পারে। ওই বিল্ডিং থেকে বের হয়ে আসার পর পূর্ব পাশে আরেকটা ভবন, সবচেয়ে ছোট ভবন থেকে আমি এখন বের হলাম। আর সবচেয়ে ছোট যে ভবন, ওই ভবনটার ছাদ এখনো ঠিকভাবে আছে, পরিপূর্ণ আছে, যদিও কিছু কিছু জায়গা আস্তর খসে পড়তেছে। আর খসে পড়ারই কথা, প্রায় 200-300 বছর পুরনো একটা বাড়ি, আর কতদিন অযত্ন অবহেলায় আছে, কতদিনই বা থাকবে। আমি এর আগে যখন স্কুলে ছিলাম, তখন 2009-7 সালে একবার গিয়েছিলাম, আর 9 সালের পর এবার আবার যাওয়া, ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য, বা দর্শনার্থীদের দেখানোর জন্য। প্রত্যেকটা দেয়াল দেখুন কতটা মজবুত ভাবে তৈরি করা, কোনো প্রকার রড ছাড়াই। এক একটা ফাঁস আমার মনে হয় 20-25 ফুট করে চওড়া। কতটা মজবুত ভাবে, কত মানুষের রক্ত, কত মানুষের মেহনতের পরে এই বিল্ডিংটা তৈরি হওয়া। তবে জমিদাররা কেমন ছিল আমি জানি না, বা জানতেও পারিনি, অনেক চেষ্টা করছিলাম। ভালো কি খারাপ, কেমন ছিল তাদের শাসন, কিরকম ছিল, জানতে পারেনি কারো কাছে। কারণ আমার দাদারা হয়তো ওনাদের শাসন আমলে ছিল, তাই ওনাদের সম্বন্ধে কোনো কিছু আমরা জানতে পারিনি। তো কাগজে কলমে ওনাদের শুধু নাম, দলিল, দস্তখতে পাওয়া যায়। যে শেষ লাস্ট মাথার যে বিল্ডিংটা আমি বলছিলাম, যে বিল্ডিংটা এখনো মোটামুটি আছে, ওই বিল্ডিংটার আস্তর, ছাদ মোটামুটি। আর এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না, আমি বুঝলাম না, যে একটা বিল্ডিং এর নিচে দিয়ে দেখুন ওনারা কি কারণে ড্রেনের মতো করে সোজা লম্বা করে ড্রেন, আর এই ড্রেনের উপরে বিল্ডিংটা তৈরি করে রাখছে। তো এভাবে ড্রেন, সোজা লম্বা ড্রেন করার কারণ কি এবং কেন করছেন, তা একমাত্র ওনারা নিজেরাই জানেন। তবে আমার মনে হয় যে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো বা ওনারা এভাবে বিল্ডিংটা তৈরি করে নিছেন। আমি ঘুরে ফিরে আবারও সেই হলরুমে, যেটা প্রত্যেকটা বিল্ডিং এর সামনের যে খালি জায়গাটা, সেই জায়গাটা আবারও আসলাম। এই জায়গাটা আসার কারণ হলো, এখান থেকে সবগুলা বিল্ডিং একসাথে ভিডিও করা যায়, ঘুরে ঘুরে দেখা যায়।
এবং প্রত্যেকটা বিল্ডিং এর সামনে যেহেতু এই জায়গাটা, আর জমিদার বাড়ি কিছুই নেই জমিদারের কেউ থাকলে হয়তো আমরা এভাবে এই বাড়িতে যাতায়াত করতে পারতাম কিনা জানি না, বা তখনকার সময় এই জমিদাররা কেমন ছিল তাও আমি জানি নাই। তবে এই বাড়ি যাওয়ার পরে আমি এখানের কিছু লোকদের কাছে শুনলাম এর পাশে আরেকটা জমিদার বাড়ি আছেন, কামানখোলা জমিদার বাড়ি। আমি এর পরের ভিডিওতে কামানখোলা জমিদার বাড়ির চিত্র তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি সকালবেলায় রওনা দিছি, সকালবেলা রওনা দেওয়ার পরে মানুষের আনাগোনা তখন কমই ছিল। আর আপনারা যদি কেউ দালাল বাজার জমিদার বাড়ি দেখতে আসেন তাহলে লক্ষ্মীপুর থেকে দালাল বাজার আসবেন, দালাল বাজার নেমে জমিদার বাড়ি বললে পাশেই 2 মিনিট, বাজার থেকে 2 মিনিট লাগবে হেঁটে এখানে যেতে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ হয়তো আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কারণ যেহেতু ব্লগ করতেছি, ব্লগে বিভিন্ন ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভালো থাকবেন।